করি। তো আমাদের আজকে হচ্ছে প্রথম ক্লাস। আজকের এই প্রথম ক্লাসে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে 7টা সাবজেক্ট আমরা পরিচিতি প্লাস আইনের বেসিক জিনিসগুলো মোটামুটি 4 থেকে 5টা ক্লাস আমরা নিব, যে প্রতিটা আইন কিভাবে পড়তে হয়, আইনের ধারা উপধারা বা যে সমস্ত সেকশন সাবসেকশন ক্লজ সাব ক্লজ দেওয়া আছে এগুলো কোথায় কি বোঝায়। অর্থাৎ বিশেষত আমাদের টার্গেট থাকবে এই 7টা সাবজেক্ট প্লাস আরো কিছু আইন আছে যেগুলো এগুলোর সাথে সম্পর্কযুক্ত, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর প্রতিটা ভিডিওটি আপনার রেকর্ডিং থাকবে। যদি কারো নেটওয়ার্কের সমস্যা থাকে, বুঝতে না পারেন, টেনশনের কারণ নাই, পরবর্তীতে আপনি ওই রেকর্ডটা দেখতে পারবেন যতবার খুশি। আমরা ক্লাস শেষ হওয়ার পরে গ্রুপে লিংক দিয়ে দিব। আর যারা এই জুম ব্যবহার করতে পারেন না, প্রয়োজনে ইউটিউবে একটা দুটো ভিডিও দেখে নেবেন যে কিভাবে জুমটা ব্যবহার করতে হয়, সেখান থেকেও আপনি বুঝতে পারবেন। তো প্রথমেই চলে আসি, আমাদের একটু বেসিক কনসেপ্টটা নেই। আমরা এলএলবি জীবনে অনেক সাবজেক্ট পড়েছি। এখন বার কাউন্সিল কিন্তু আমাদের জাস্ট 7টা সাবজেক্টের উপরই লিখিত এমসিকিউ ভাইবা, এই 7টা সাবজেক্টের উপরে মেইন ফোকাসটা থাকে। তো সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, বা আমরা আমাদের কোর্সে যে জিনিসটা বলি, যে এই 7টা সাবজেক্টের পূর্ণাঙ্গ নামটা এখন থেকে আপনার মনে করার চেষ্টা করবেন। যেমন আমরা ছোটখাটো নাম ব্যবহার করি, সিপিসি, সিআরপিসি। তো আইনের আসলে এরকম ছোটখাটো কোনো ডাক নাম নাই বৈধভাবে, তা আপনি এগুলো কোথাও ব্যবহারও করতে পারবেন না। তোর জন্য আমরা এই সিপিসি সিআরপিসি ব্যবহার করতে করতে দেখবেন যে আপনি লিখতে গেলে ওইটা লিখবেন। তো ওই যে আমাদের করণিক ভুল যেটা আমরা করতেছি, বা অ্যাক্সিডেন্টাল স্লিপ যেটা আমাদের বারবার হচ্ছে, ওইটা হবে না যদি এখন থেকে আপনি প্রতিটা আইনের বাংলা প্লাস ইংরেজি যে নামগুলো আছে এই নামগুলো আগে আপনি মুখস্থ করে নেবেন, আপনার মতো করে আপনি লিখে নেবেন। এটা শুধু আপনার এমসিকিউর জন্য না, আপনার লিখিত আপনার ভাইবা সব জায়গায় কাজে আসবে। আপনি ওই সংক্ষিপ্ত নাম আর কোথাও ব্যবহার করবেন না, পূর্বে যদি ব্যবহার করে থাকেন। আর এই 7টা সাবজেক্ট আমরা পড়ব। তার মধ্যে প্রথমেই আমরা হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908, যাকে আমরা বলতেছি যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908। বাংলা অথবা ইংরেজি দুইটা নামই আপনি পড়ার চেষ্টা করবেন। যেটা আপনার কাছে ইজি মনে হয় ওই দুইটা নামই আপনি মনে রাখবেন, কারণ পরীক্ষায় কোট আনকোট বাংলা নামও দিতে পারে, ইংরেজিও দিতে পারে। তো এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে বাংলা এবং ইংরেজি একদম যথাযথ নামটা মুখস্থ করে নেবেন এখন থেকে। 2 নম্বরে হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, মনে রাখবেন আইনের পিছনে যে সালটা আছে ওই সালটাও আইনেরই নাম। আপনি সালটা বাদ দিয়ে শুধু সুনির্দিষ্ট প্রতিকার আইন লিখলে আপনার হবে না। আইনের নামটা, সালটা, নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই সালে আইনটা তৈরি করা হয় ওই সালেই পাশ হয়, কিছু ব্যতিক্রম ছাড়া। কিছু ব্যতিক্রমী আইন আছে, যেমন আপনারা রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950 দেখেছেন, তবে আইনটা আসলে 1950 হইলেও আইনটা 1951-এ পাশ হয়েছে। তো এরকম সামান্য কিছু ব্যতিক্রম থাকে। আর ম্যাক্সিমাম আইনই যেটা হয়, আইনের পিছনে যে সালটা দেওয়া আছে ওই সালে আইনটা তৈরি করা হয়। তাহলে আপনারা এখন থেকে যখনই কোনো আইনের নাম বলবেন, সেটা দেওয়ানি কার্যবিধি হোক, তাহলে দেওয়ানি কার্যবিধি 1908 এটা টোটালটা মনে করবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। তো এটা হইলে কি হবে, অনেক ক্ষেত্রে আপনার ছোটখাটো এমসিকিউ থাকে যে কোন আইনটা কত সালে তৈরি হয়েছে। তো আপনার যখন এই নামের সাথেই সালটা মুখস্থ হয়ে যাবে ধীরে ধীরে, তখন আর পৃথক করে ওই এমসিকিউ মুখস্থ আপনাকে করতে হবে না। একই রকম ভাবে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898, তো ফৌজদারি কার্যবিধি 1898, এই টোটাল জিনিসটা এখন থেকে আপনি অভ্যাসে নিয়ে নেন। তারপরে দ্য পেনাল কোডের সামনে দেখবেন যে অনেকেই বাংলাদেশ লাগায়, তো আইনের মধ্যে বাংলাদেশ শব্দটা নাই, তো আমরা শুধু দ্য পেনাল কোড শব্দটাই ব্যবহার করব 1860, অর্থাৎ দণ্ডবিধি 1860। এরপরে দ্য এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন 1872, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, বাংলা হচ্ছে তামাদি আইন 1908। এই বেসিক জিনিসটা সবার প্রথমে আপনার দায়িত্ব হচ্ছে, আপনি এখন থেকে আপনার জন্য যে কাজটা করবেন, খাতা নেওয়ার ব্যবস্থা করবেন। আপনি যে ক্লাসগুলো করতেছেন এগুলো ছোট ছোট নিজের মতো করে নিজের নোট নিবেন, কারণ ওই নোটটাই আপনার কাজে আসবে পরবর্তীতে আপনার নিজের হাতের। আর যখন আপনি একটা জিনিস একবার লিখবেন, এইটা 100 বার পড়ার সমান, একবার লিখলে ওটা বেশি মনে থাকবে। আর যে আমাদের বার কাউন্সিল রুলস এবং ওয়ার্ডার আছে, সংক্ষেপে আমরা বলি বার কাউন্সিল ওয়ার্ডার এবং রুলস। তা আসলে এর প্রকৃত নামটা অনেকটা বড়, যে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার এবং বার কাউন্সিল ওয়ার্ডার 1972। তো সংক্ষেপে শুধু আমরা বলি যে বার কাউন্সিল ওয়ার্ডার, আরেকটা হচ্ছে রুলস, আরেকটা হচ্ছে আমাদের ক্যানন। তো ক্যাননেরও নামটা একটু গুরুত্বপূর্ণ, দ্য ক্যানন ও প্রফেশনাল কন্ডাক্ট এবং এথিকেট, মানে পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা।
আরেকটা যেটা হচ্ছে যে লিগ্যাল ডিসিশন এবং রিপোর্টস। তবে এই যে এত বড় নাম দেখলেও এখানে শুধু 5 মার্ক। এই নামগুলোর পাশাপাশি এখন আপনাকে ধীরে ধীরে জানতে হবে যে কোন সাবজেক্টে কত মার্কের জন্য আপনি এমসিকিউর জন্য পড়তেছেন। তো আমরা এখানে দুইটাই প্রাথমিকভাবে আপনাদের জন্য নিয়ে এসেছি। যেমন ধরেন যে আমাদের যে দেওয়ানি কার্যবিধি, এটা থেকে 20টা এমসিকিউ থাকবে আপনাকে, প্রতিটারই মার্ক হচ্ছে 1। আর যদি আপনি ভুল উত্তর দেন 0.25 করে কাটা যাবে, তার মানে 4টা ভুল উত্তর দিলে আপনার 1 মার্ক কাটা যাবে। এই জিনিসটা মনে রাখবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 10টা এমসিকিউ থাকবে, 10 মার্ক। আমাদের ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে 20টা এমসিকিউ থাকবে, 20 মার্ক। পেনাল কোড থেকেও 20টা এমসিকিউ থাকবে, আপনার 20 মার্ক। এভিডেন্স অ্যাক্টের ক্ষেত্রে এক্ষেত্রে শুধু একটু ব্যতিক্রম, যে 15টা এমসিকিউ থাকবে, মার্ক হচ্ছে 15। আর তামাদি আইন 1908 থেকে 10টা এমসিকিউ থাকবে, মার্ক হচ্ছে আপনার 10। আর এই যে আমাদের বার কাউন্সিল রুলস, অর্ডার এবং এথিকেট, যেটা আমরা সংক্ষেপে বলতেছি, তো এটার মধ্যে 5 মার্ক থাকে। আর 5টা এমসিকিউ থাকবে, টোটাল 100। 100-র মধ্যে যদি আপনি কি করেন 50 পান, তাহলেই কিন্তু পাস। এখন শুধু পাস করা তো আর আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে তার পরবর্তীতে লিখিত পরীক্ষা থাকবে, ওই পরীক্ষাও তো পাস করতে হবে। তো আপনার এমসিকিউর প্রস্তুতি বা ফাউন্ডেশনটা এইভাবে আপনি তৈরি করবেন, যাতে এই 7টা সাবজেক্ট শেষ করার পরে আপনাকে আর পৃথক করে খুঁজতে না হয় যে আমি লিখিতের জন্য এখন কি করব। তো এই জন্য লিখিত পরীক্ষার ইয়াটা জাস্ট যদি একটু দেখে নেন, লিখিততে টোটাল 7টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, প্রতিটার মধ্যে ক এবং খ করে বিভক্ত করা থাকে। ওই সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দেওয়ানি কার্যবিধি, এই দুইটা সাবজেক্ট মিলে 3টে প্রশ্ন থাকে, আপনাকে দুইটার অ্যান্সার করতে হয় 30 মার্কের। আর যেটা আমাদের ফৌজদারি কার্যবিধি থেকে একটা, দুইটার মধ্যে একটার অ্যান্সার করতে হয় 15। পেনাল কোড থেকেও দুইটা থাকে, একটার অ্যান্সার করতে হয় 15। এভিডেন্স অ্যাক্ট থেকে একটা অ্যান্সার করবেন 15, লিমিটেশন অ্যাক্টেও 15। তার মানে লিমিটেশন একটা কিন্তু দেখেন লিখিত পরীক্ষায় একদম পেনাল কোডের মতোই, যদিও এমসিকিউতে মার্কটা কম। আর এই বার কাউন্সিল রুলস এবং অর্ডার থেকে 10 মার্ক, এই টোটাল 100-র মধ্যে 50 পাইলে কিন্তু পাস। তো এইটার জন্য আপনি 4 ঘন্টা সময় পান, কিন্তু এমসিকিউর জন্য সময় পাবেন মাত্র কত, 1 ঘন্টা। তবে আপনার যদি সুনির্দিষ্টভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকে, ধারাগুলো মনে রাখতে পারেন, বিষয়টা মনে থাকে, তাহলে 1 ঘন্টা সময়ের প্রয়োজন হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে এইবারও অনেকেই পরীক্ষার্থী মাত্র 45 মিনিটে তার অ্যান্সার করা শেষ। মোটামুটি সে 80টার মতো অ্যান্সার করছে। তো এই জন্য প্রাথমিকভাবেই মাথায় নেবেন যে 100টা আপনার অ্যান্সার করার দরকার নাই। আমাদের গত যে ক্লাসটা ছিল, যে কোর্সটা আমরা করেছি, টোটাল আমাদের 37 জন ছিল, তার মধ্যে প্রায় 26 জন পাশ করেছে। তো তাদের মধ্যে আমরা যে কোর্সটা করিয়েছি, 5টা প্রশ্ন এমন ছিল যেগুলো আমরা আমাদের কোর্সে কখনো পড়াই নেই। তার মানে আমাদের ওই কোর্সে 5টা প্রশ্নর অস্তিত্বই নেই। তো এইরকম আপনি যতই পড়েন দেখবেন যে 4টা 5টা প্রশ্ন আপনি কখনো পড়েন না, এরকম আসবে। 4-5টা প্রশ্ন থাকবে যেটা কনফিউজিং, যে আসলে অ্যান্সার কোনটা হবে, যে এক বই একরকম, এক গাইডে একরকম আছে, নানা প্রকার কনফিউশন যাবে। তো এই 5 5 10 যদি আমরা বাদ দেই, তারপরও 90টা এমসিকিউ থাকে। তো এর মধ্যে আরো 10টা আমরা বাদ দিলে টোটাল আপনি 80টা এমসিকিউ যদি টু দা পয়েন্ট অ্যান্সার করেন, সেক্ষেত্রে আপনার ভুল ভ্রান্তি যদি কম থাকে, অ্যাটলিস্ট আপনি 70 পাবেনই। এখন এই কনফিডেন্সটা একদিনে আসবে না, আমরা যতই এই শুনতে আপনার কাছে ভালো লাগতেছে, একদিনে কিন্তু হবে না। এর জন্য ফাউন্ডেশনটা আপনাকে ঠিক করতে হবে। এখন আজকের ভিডিওতে আমরা বেসিক ফাউন্ডেশন দেওয়ার আগে আপনাদেরকে সর্বপ্রথমে যে হেদায়েতটা দিব, বার কাউন্সিলের 7টা সাবজেক্টে আপনার কাছে মূল আইনটা থাকা দরকার, যাকে আমরা বলি যে বেয়ার অ্যাক্ট। বেয়ার অ্যাক্ট মানে হচ্ছে যে আইনটা সংসদে পাশ হওয়ার পরে যেই ফরম্যাটে আছে, ওই ফরম্যাটে, যেখানে কোনো লেখকের কোনো কোনো লেখা থাকবে না, একদম অ্যাজ ইট ইজ বাংলাদেশের প্রচলিত যে আইন, ওই আইনটা আপনার লাগবে। প্র্যাকটিস জীবনে যখন আপনি আদালতে বিচারকের সামনে তুলে ধরবেন, আপনাকে ওই আইনটা তুলে ধরতে হবে, কোনো লেখকের গাইড বই কিন্তু চলবে না। তো এই জন্য এখন থেকে একটু মাথায় নেন, বাজারে মোটামুটি 600 থেকে 700 টাকায় আপনি বাংলা এবং ইংরেজি সমৃদ্ধ 7টা সাবজেক্টেরই আপনি কি পেয়ে যাবেন, বেয়ার একটা পেয়ে যাবেন। তো আপনার প্রথম দায়িত্ব হচ্ছে বাজার থেকে আপনার আশেপাশে লাইব্রেরিতে পাবেন, অথবা অনলাইনে দেখবেন যে বিভিন্ন গ্রুপে বিক্রি করতেছে, বাংলা এবং ইংরেজি 7টা সাবজেক্টেরই পৃথক পৃথক 7টা বই পাবেন, ছোট ছোট বই। কারণ যেহেতু এখানে কোনো প্রকার ব্যাখ্যা দেওয়া নাই, জাস্ট সরকারি আইনটা দেওয়া আছে বাংলা এবং ইংরেজি, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে ওইটা এখন ক্রয় করেন। আর দ্বিতীয়ত, কোনো লেখকের আপাতত বই ক্রয় করার দরকার নাই, যেহেতু সবাই নতুন করে এমসিকিউ পরীক্ষাটা যেহেতু হয়েছে, আগামী 1-1.5 মাসে সবাই আবার নতুন করে সংস্কার করে বাজারে ছাড়বে।
তো যতক্ষণ পর্যন্ত নতুন বাজারে বই না আসতেছে আপাতত কোনো লেখকের কোনো গাইড বই আপনার ক্রয় করার দরকার নাই। কিন্তু আপনি যে কাজটা করেন, এক সেট বেয়ারের অবশ্যই অবশ্যই আপনি ক্রয় করে আপনার কাছে রাখতে হবে। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ছেন, ইংরেজি পারেন, আপনার মনে হয় যে না আপনি বেয়ারে ক্রয় করবেন না, তাদেরকে আমরা অ্যাটলিস্ট সাজেস্ট করব যে অনলাইনে পিডিএফ পাওয়া যায়, সরকারি যে আইনগুলো আছে এগুলোর পিডিএফ পাওয়া যায়, অথবা আমরা দিয়ে দিব ওই পিডিএফটা আপনি প্রিন্ট করে রাখেন, যেখানে শুধু ইংরেজিটা থাকবে, বাংলা থাকবে না। এটা অবশ্যই আপনার লাগবে। আপনি এটা চিন্তা করবেন না যে ভাই আমি বাংলা মিডিয়ামে পড়ছি, এখন ইংরেজিটা আমি কিভাবে বুঝবো। প্রতিটা শব্দ আপনার পড়ার দরকার নাই, জাস্ট একটা নমুনা আমরা দেখাই যে আপনি পিডিএফটাকে কিভাবে কাজে লাগাইতে পারেন। যে ফরম্যাটটা আমরা দিয়েছি, যেমন ধরেন যে এইটা আমাদের তামাদি আইনের জাস্ট হেডিং গুলা। তো এখানে আপনার ইংরেজিতে এক্সপার্ট হওয়ার দরকার নাই, জাস্ট মূল কনসেপ্টটা বা মূল শব্দটা ইংরেজি জানলেই চলবে। যেহেতু পরীক্ষায় আপনাকে বিভিন্ন সময় ইংরেজি শব্দগুলা দিয়ে প্রশ্নটা দেয়, যদিও আপনি বাংলা মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু যারা পরীক্ষক বা আদালতে, হাইকোর্টে তো আপনার বাংলা চলেই না। আপনি যখন আইনজীবী হবেন, পরবর্তীতে হাইকোর্টে যাবেন, এখন থেকে যদি ইংরেজির প্রতি এতটুকু কিওয়ার্ডটাই না জানেন, তো হাইকোর্টে আপনি পরীক্ষা দিবেন কিভাবে আর প্র্যাকটিস করবেন কিভাবে? তো এই জন্য এক নাম্বার হচ্ছে ইংরেজি ভীতিটা আপনি দূর করবেন, যে আমার টোটাল ইংরেজি আমার দরকার নাই, শুধু আমি কিছু শব্দ জানবো। এটা হচ্ছে যেমন আমরা যে বাংলার ক্ষেত্রে দেখেন, ভাষার ব্যবহারের ক্ষেত্রে ধন্যবাদ বলার চাইতে থ্যাংক ইউ বলা পছন্দ করি, তো এটা সবাই ব্যবহার করে, ওই জন্য আপনার কাছে ইজি হয়ে গেছে। এখন ওই থ্যাংক ইউ আপনি বলেন, এটার জন্য তো আপনাকে পৃথকভাবে মুখস্থ করতে হয় না। তো এই জন্য যখন আইনের মধ্যে কিওয়ার্ড গুলো আপনি বারবার পড়বেন, তখন দেখবেন যে ওই ইংরেজিটা আপনার কাছে ভালো লাগতেছে বাংলাটার চাইতে। আর বার কাউন্সিলে যে 7টা সাবজেক্ট, দুঃখের বিষয় হচ্ছে এই 7টা সাবজেক্টই আমাদের ইংরেজিতে তৈরি। মূল আইনটা দেখেন, এটা 1908, এটা 1877, পিওর ইংরেজিতে তৈরি। এর বাংলা সরকারিভাবে অনুমোদিত কোনো অনুবাদ বই সরকার গেজেট করে প্রকাশ করে নাই। তো এই জন্য প্রতিটা ইংরেজি শব্দের যথাযথ বাংলা হয় না। তো এই জন্য সর্ব অবস্থায় আপনি বাংলা বই পড়ে কখনোই আইনটাকে 100% বুঝতে পারবেন না, এবং একজন ভালো আইনজীবী হইতে পারবেন না। হয়তো আপনি এমসিকিউ পাস করতে পারেন, লিখিতও কোনো রকম পাস করলেন, কিন্তু আদালতের প্র্যাকটিস জীবনে তখন আপনার কিন্তু সমস্যা হবে। তো এই জন্য এখন থেকে কিওয়ার্ডটা শুধু জানবেন, কিওয়ার্ডটা যদি বুঝতে পারেন বাকিটা আপনার জন্য যথেষ্ট। তাহলে আমাদের এই 7টা সাবজেক্টই কি পিওর ইংরেজি ফরম্যাটে তৈরি। আর একটা তথ্য জানে রাখবেন, বাংলাদেশে 1985 সালের আগের যত আইন, সমস্ত আইনই ইংরেজিতে তৈরি। 1985 সালের পরের আইনগুলা বাংলায় তৈরি। তো এই জন্য 1985 সালের যেই কোনো আইন আগে পড়বেন, সবগুলা পিওর ফরম্যাট হচ্ছে ইংরেজি, ওগুলা যথাযথ বাংলা নাই। এখন এক এক লেখক এক এক রকম করে বাংলা তৈরি করে। তো যাই হোক, আসি আমরা আজকের মূল আলোচনায়। মূল আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি, আপনার যখন আমরা কি করব, দেওয়ানি মামলা করব অথবা ফৌজদারি মামলা করব, আমাদেরকে তো আদালতে মামলাগুলো দায়ের করতে হবে। এখন এই আদালতের গঠনটা যদি আপনি না জানেন, যখন আপনি ভিতরে আপিল সংক্রান্ত জিনিসগুলা পড়বেন, যে একটা দেওয়ানি মামলায় আপনি হেরে গেছেন, কোন আদালতে আপিল করবেন, ফৌজদারি মামলায় কোন আদালতে রিভিশন যাবেন, আদালতের স্ট্রাকচারটা সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা না থাকে, আপনি কিন্তু কি করতে পারবেন না, যতই মুখস্থ করেন আপনি ফেল করবেন। সেজন্য এই বেসিক ফরম্যাটটা আগে ঠিক করে নেবেন, যে বাংলাদেশের প্রচলিত ফৌজদারি এবং দেওয়ানি এই দুইটা আদালতের গঠনটা কেমন। প্রথমেই যদি আমরা বলি, বাংলাদেশে দেখেন যে সর্বোচ্চ আদালত হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট, এটা মাথায় নিবেন, একদম সর্বোচ্চ হাইয়েস্ট অ্যাপেক্স কোর্ট হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। এর উপরে আর বাংলাদেশে কোনো দেওয়ানি বলেন আর ফৌজদারি বলেন কোনো আদালতই নেই। এখন এই সুপ্রিম কোর্টের ভিতরে দুইটা অংশ আছে, একটাকে আমরা বলি যে আপিল বিভাগ বা এডি, আপিলের ডিভিশন। আরেকটা হচ্ছে আমাদের হাইকোর্ট বিভাগ বা হাইকোর্ট ডিভিশন। তার মানে বাংলাদেশে বর্তমানে হাইকোর্ট বলে কোনো কোর্ট নাই। তো এই জন্য আপনি যেহেতু আইনের ছাত্র, এই কারেকশনগুলো আপনাকে করে নিতে হবে। বাংলাদেশে বর্তমানে হাইকোর্ট বলে কিছু নাই, এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, যেটা সুপ্রিম কোর্টের আন্ডারে কাজ করে। তাহলে হাইকোর্ট বলে কোনো কোর্ট নাই, এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই জিনিসটা এখন থেকে এই করণিক বা মুদ্রা দোষগুলো আপনাকে ঠিক করতে হবে। নর্মালি দেখবেন যে সব জায়গায় আমরা এখনো ব্যবহার করি যে হাইকোর্টে রায় দিয়েছে, তো বাংলাদেশে তো হাইকোর্টই নেই, হাইকোর্ট রায় দিবে কোথা থেকে? তাহলে বাংলাদেশে হচ্ছে আমাদের হাইকোর্ট বিভাগ, যাকে আমরা সংক্ষেপে বলতেছি কি এসসিডি। এই জিনিসটা একটু মনে রাখবেন, হাইকোর্ট বিভাগ সংক্ষেপে আপনি এসসিডি শব্দটা ব্যবহার করতে পারেন নিজের মনে রাখার জন্য। আর এই হাইকোর্ট বিভাগ থেকে যখন আপনি একটা মামলায় হেরে যান আপিল করে, তখন আমাদেরকে আপিল বিভাগে সর্বোচ্চ জায়গায় যাইতে হয়।
আর প্রতিটা মামলা আমরা নিয়ে যাইতে পারি না। তখন এই দুইটার মাঝখানে ছাকরির মতো আরেকটা অদৃশ্য আদালতের মতো কাজ করে, যেটা প্রকৃতপক্ষে আদালত না। এটার কাজ হচ্ছে প্রতিটা মামলা যাতে না যায়, যাকে আমরা বলি যে চেম্বার জজ আদালত। প্রতিটা মামলায় তখন কি করতে হয়, প্রথমে চেম্বার জজ আগে একজন বিচারক থাকেন, উনি শুনেন যে আপনার যে জিনিসটা আপিলটা বা কারণটা নিয়ে আপিল বিভাগ শুনবে কি শুনবে না। যদি ওনার কাছে মনে হয় পর্যাপ্ত গ্রাউন্ড আছে তবেই উনি পাঠায়। এর কারণটা হচ্ছে আপিল বিভাগে কখনো একক বিচারক কোনো মামলা শুনেন না, প্রতিটা মামলায় তিনজন চারজন পাঁচজন মিলে আপনার একটা মামলা শুনেন। তো এই জন্য এই যে পাঁচজন বিচারক আপনার একটা মামলা শুনবেন, মামলাটার গ্রাউন্ডই যদি না থাকে অযথা সময় নষ্ট হবে। তো ওই জন্য তারা এখানে চেম্বার জজ রেখেছে, যাতে এই আপিল বিভাগের মূল্যবান সময়টা নষ্ট না হয়, শুধু সেই মামলাগুলাই আসুক যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আইনের ব্যাখ্যার প্রয়োজন, এরকম জিনিসগুলা যাতে আসে। তো এই বেসিক নলেজটাকে মনে রাখবেন যে সর্বোচ্চ কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট, এর ভিতরে হচ্ছে আমার দুইটা জিনিস, একটা হাইকোর্ট বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ। এরপরে আসি এখন আমাদের জেলা ভিত্তিক। তো মনে রাখবেন জেলা ভিত্তিক আমাদেরকে দুইটা ভাগে আগে ভাগ করতে হবে, একটা হচ্ছে দেওয়ানি মামলার জন্য একরকম, ফৌজদারি মামলার জন্য একরকম। তবে বিচারক কিন্তু একই রকম, যখন ওই একই বিচারক দেওয়ানি মামলা দেখে তার নাম হবে একরকম, যখন উনি ফৌজদারি মামলা দেখে তার নাম হবে অন্যরকম। যেমন ধরেন যে আমাদের যে ডিসি সাহেব আছেন, জেলা প্রশাসক, যাকে উনি যখন টাকা পয়সা বা সরকারি রাজস্ব দেখেন তখন আমরা তাকে বলি যে জেলা কালেক্টর। একই ব্যক্তি যখন সরকারের প্রশাসন দেখেন তাকে আমরা কি বলি, জেলা প্রশাসক বা ডিসি। আবার একই ব্যক্তি কি করেন, যখন আইন রিলেটেড কাজগুলা দেখেন তাকে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি। তার মানে ব্যক্তি একটাই, কাজ হচ্ছে তিন রকম। একই রকম ভাবে এই যে আদালতগুলো আছে, দেওয়ানি মোকদ্দমা যখন দেখতেছে তখন তার শ্রেণী বিভাগ একরকম, আর ফৌজদারি মামলা যখন দেখা হচ্ছে তার শ্রেণী বিভাগ ভিন্ন রকম। এখন আমরা যখন এই ফৌজদারি কার্যবিধি পড়বো, ওইখানে আমাদের বিচারের যে আদালতগুলোর নাম বলে দেওয়া আছে। তার মানে এইটা যদি আপনি নিজের মতো করে হ্যান্ড নোট করেন, এর মানে হচ্ছে অলরেডি আপনি এমসিকিউ কিন্তু মুখস্থ করে ফেলাচ্ছেন। এমসিকিউ এমসিকিউ আকারে কখনোই পড়বেন না, এমসিকিউটাকে আপনি একটা কনসেপ্ট আকারে পড়বেন, যেমন আদালতের গঠন। এটা পড়লে যে দেখবেন যে আপনার একটা দুইটা এমসিকিউ অলরেডি কমন পড়ে গেছে। এখন এই দেওয়ানি আদালত কত প্রকার হবে, এর জন্য বাংলাদেশে একটা পৃথক আইন আছে। এটাকে বলে যে দেওয়ানি আদালত আইন 1887, মানে 1887 সালের দেওয়ানি আদালত আইন অনুযায়ী বাংলাদেশে দেওয়ানি মামলার জন্য পাঁচ প্রকারের বিচারক আছেন। তো আমরা ওই আইনটা বেশিরভাগই পড়ি না, জাস্ট ওই এতটুকুই নেই যে পাঁচজন বিচারক আছেন। তো নর্মালি আপনি বুঝার জন্য এতটুকু বুঝতে পারেন যে বাংলাদেশে যখন আমাদের এই সর্বপ্রথম দেওয়ানি কার্যবিধি বা দেওয়ানি মামলার বিচার ব্যবস্থা গঠিত হয়, দুই প্রকারের আদালত ছিল। একটা হচ্ছে যাকে আমরা বলি যে জেলা আদালত বা ডিস্ট্রিক্ট কোর্ট, আর একটা হচ্ছে আমাদের সিভিল কোর্ট। তো ওই আইনটাকে সংশোধন করার পরে তারা ওই কনসেপ্টটা না রেখে বলতেছে যে পাঁচজন বিচারক থাকবেন। তো এই পাঁচজনের নামগুলো আমরা একটু মনে নেই। একটা হচ্ছেন যে জেলা জজ আদালত, যিনি হচ্ছেন যে দেওয়ানি মামলার জন্য আমাদের এই জেলা পর্যায়ের সর্বোচ্চ বিচারক। আর উনাকে সহায়তা করার জন্য অতিরিক্ত জেলা জজ এক বা একাধিক থাকতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ আর সহকারী জজ। এই টোটাল পাঁচজন হচ্ছেন আমাদের বাংলাদেশে দেওয়ানি মামলা বিচার করার জন্য বিচারক। তাহলে এই নামগুলো আপনি এখন থেকে মুখস্থ করা শুরু করেন। সহকারী জজ হচ্ছে সর্বনিম্ন, মানে যখন আপনি জুডিশিয়াল সার্ভিসে যদি কেউ পরীক্ষা দেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যারা বিচারক হন, তাদের সর্বনিম্ন যে পোস্টিংটা সেটা হচ্ছে এই যে সহকারী জজ। এই সহকারী জজ হিসাবে উনি যখন অ্যাটলিস্ট সর্বনিম্ন 4 বছর চাকরি করেন, তারপরে তার প্রমোশনটা হইতে পারে, যদি উনি পরীক্ষায় পাশ করেন, প্রমোশন পরীক্ষা আছে, তখন সিনিয়র সহকারী হন। আর আমাদের যে ম্যাজিস্ট্রেটরা আছেন ইনারাও বাইরে থেকে আসেন না, এই সহকারী জজ থেকে কি করা হয়, ট্রান্সফার করা হয়, তাদেরকে সেখানে বদলি করা হয়। তো একই সহকারী জজ উনি কয়দিন চাকরি করার পর সরকারের প্রয়োজন পড়লে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে ফৌজদারি মামলার জন্য সেখানে বদলি করা হয়। তো এর জন্য আমরা প্রথমে কি করব, এই পাঁচজনের নামটা আপনার মতো করে আপনি খাতায় লিখবেন এখন থেকে, যে দেওয়ানি মামলার জন্য আমার পাঁচ প্রকারের বিচারক আছেন: সহকারী, সিনিয়র, যুগ্ম, অতিরিক্ত এবং জেলা জজ। এখন এই আদালত তো পাঁচটা আছে, কার কাছে আমরা মামলা দায়ের করি?
তো কার কাছে আমরা মামলা দায়ের করব, এটার জন্য আমাদের আবার ওই যে দেওয়ানি আদালত আইন আছে, ওই আইনের মধ্যে বলে দিচ্ছে যে এই যে তিন প্রকারের বিচারক আছেন এদের কাছে আমাদের মামলাটা দায়ের করতে হবে, তবে টাকার ভ্যালুয়েশন অনুযায়ী। ধরেন আপনি যে বিষয়ে মামলা দায়ের করবেন, জায়গা জমি হোক টাকা পয়সা হোক, ওই মামলার ভ্যালুটা যদি 15 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আপনার মামলাটা সহকারী জজ আদালতে আপনাকে দাখিল করতে হবে। আর এরপরে যদি 15 লক্ষের বেশি হয়, তবে 25 লাখ টাকা পর্যন্ত হয়, তখন সিনিয়র সহকারী জজ আদালতে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। আর যখন আপনার 25 লাখের বেশি হবে মামলার ভ্যালুটা, তখন যুগ্ম জেলা জজ আদালতে মামলাটা দায়ের করতে হবে। তো এইটা আপনি কি করবেন, ধীরে ধীরে আপনার মতো করে আপনি আয়ত্ত করার চেষ্টা করবেন। এটা থেকেও মাঝে মধ্যে এমসিকিউ চলে আসে, যারা লিখিত পরীক্ষা দেওয়ার সময় আপনাকে এখান থেকেই আপনাকে লিখিত কনসেপ্টটা নিতে হবে। আপনাকে একটা সমস্যা দিবে যে 30 লাখ টাকার একটা মামলার জন্য আপনি একটা কি করেন, আর্জি তৈরি করেন। তখন আপনি যদি ওই যে বরাবর কি করেন, বিজ্ঞ সহকারী জজ আদালত দেন, আপনার মার্ক হয়ে যাবে 0। কারণ সহকারী জজ মামলা দেখতে পারে মাত্র 15 লাখ টাকা পর্যন্ত। তো 30 লাখের মামলা অবশ্যই যুগ্ম জেলা জজ আদালতে আপনারে লিখতে হবে। তো এই যে ছোটখাটো স্ট্রাকচারটা যদি এখন থেকে আপনার ঠিক হয়ে যায়, এমসিকিউতে এত জটিল কিছু নাই যেটার জন্য আপনাকে এত টেনশন করতে হবে। তাহলে আমাদের আজকের আলোচনায় আমরা সিভিল লিটিগেশন বা দেওয়ানি মামলা, দেওয়ানি মোকদ্দমা, এটার জন্য 5জন বিচারক পাবো, এর নামগুলো আমরা মুখস্থ করে নিব। এখন পাশাপাশি আপনি যদি চান এর ইংরেজি নামটাও আপনি ধীরে ধীরে নিয়ে নিবেন। প্রথমে বাংলাটাকে মুখস্থ করে নেবেন, এরপরে আমার যে ইংরেজি নামটাও বোঝার একটু চেষ্টা করবেন, যে অ্যাসিস্ট্যান্ট জজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ, এটা ছাড়া জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ, এডিশনাল, এরপরে হচ্ছে জেলা জজ। এই দেওয়ানিটা যখন আপনার ক্লিয়ার হয়ে গেল, 5জন বিচারক আপনি পাইলেন। আর এই নিয়ম কানুন আসতেছে কোথা থেকে, দেওয়ানি আদালত আইন 1887 থেকে। এটা কিন্তু আমার ওই সিপিসি আপনি যতই পড়েন দেওয়ানি কার্যবিধিতে এই রিলেটেড কিছুই কথাবার্তা বলা নাই। তো এইটার জন্য তখন আপনাকে এই যে দেওয়ানি আদালত আইন 1887 আছে সেটাতে পড়তে হয়। তো এর বাইরে সেখান থেকে আর কিছু দরকার নাই। এজন্য আমরা ওই হ্যান্ড নোটের মধ্যে এগুলা দিয়ে দিই যে এটা পড়েন, এটাতে আপনার যথেষ্ট। তাহলে দুইটা জিনিস আপনি শিখলেন, যে 15 লাখ টাকা পর্যন্ত হইলে সহকারী জজ আদালত, 15-র বেশি 25 পর্যন্ত হইলে সিনিয়র, আর 25-এর বেশি হইলে আমার হচ্ছে যুগ্ম জেলা জজ। এখন ধরেন যে এই 3জনের আদালতে আপনি সংক্ষুব্ধ হইলেন, মানে আপনার বিপক্ষে রায় গেল, আপনি চাচ্ছেন আপিল দায়ের করবেন, অথবা ডিভিশন দায়ের করবেন, অথবা রিভিউ দায়ের করবেন, তাহলে কখন কার কাছে আপনাকে যাইতে হবে। তো এই রিলেটেড বেসিক জিনিসটা আমরা ধীরে ধীরে আপনাদের কাছে শিখবো। তবে এতটুকু মনে রাখেন, যদি এই ভ্যালুটা, এই যে 3জন বিচারকের যে কোনো জনই আদেশ দেখ, আপনার এই মামলার বিরুদ্ধে আপনি আপিলটা সর্বাবস্থায় কার কাছে যাবে, জেলা জজের কাছে যাবে। যদি ভ্যালুটা 5 কোটির মধ্যে থাকে, 3জনের যে কোনো রায় দেখ কোনো সমস্যা নাই, ভ্যালু যদি 5 কোটির মধ্যে থাকে, তাহলে আমরা জেলা জজের কাছে কি করব, আপিল করব। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই অতিরিক্ত জেলা জজের কাছে আমরা কেন আপিল করব না, বা অতিরিক্ত জেলা জজ সরাসরি আপিল কেন শুনতে পারেন না, এই প্রশ্নটা কিন্তু আপনার মনে আসা দরকার। নর্মালি যে তার নামটাই কিন্তু অতিরিক্ত। দেখেন, আপনার কাছে যদি দুইটা কলম থাকে, আপনি দুইটা একসাথে ব্যবহার করেন না, যখন একটাতে সমস্যা হয় তখন আরেকটা ব্যবহার করেন। তো একই রকম ভাবে জেলা জজকে সহযোগিতা করার জন্যই অতিরিক্ত জেলা জজ নিয়োগ দেওয়া হয়, তার পৃথক কোনো কি নাই, আইনি সত্তা নাই। জেলা জজের কাছে আপিল করবেন, উনি তখন যেই যে অতিরিক্ত হইলে অতিরিক্ত জেলা জজের কাছে পাঠায় দিবে। তো যদি আমরা আইনগতভাবে দেখি, এই 2জনের ক্ষমতা একই রকম, মানে জেলা জজ যা কিছু শুনতে পারে অতিরিক্ত জেলা জজও তাই শুনতে পারে। তবে প্রশাসনিকভাবে জেলা জজের ক্ষমতা হচ্ছে বেশি, মানে উনি সবাইরে কন্ট্রোল করেন, তার আন্ডারে অতিরিক্ত জেলা জজ কাজ করেন। কিন্তু আইনগত বিচারের ক্ষেত্রে 2জনই সমান, 2জনেই কি করতে পারবেন, যে রায়টা দিবেন সেটার বিরুদ্ধে তখন আমাদেরকে হাইকোর্টে যাইতে হয়। তাহলে আমরা আজকে যেটা আরো শিখলাম, 5 কোটি পর্যন্ত আপিলগুলা জেলা জজ আদালতে আমরা করব, আর 5 কোটির বেশি হইলে তখন আমাদেরকে সরাসরি এই হাইকোর্টে যায় আমাদেরকে আপিলটা দায়ের করতে হবে। তো এই বেসিক জিনিসটা অনেকেই দেখবেন যে এমসিকিউ পড়তে পড়তে শেষ, কিন্তু এই বেসিক স্ট্রাকচারটাই ক্লিয়ার হয় না। তো আজকের এই আমাদের প্রথম ক্লাস থেকে অ্যাটলিস্ট আপনি দেওয়ানি মামলার 5জন বিচারক, বিচারকের নাম, প্রথম 3জনের আদালতে কত টাকা পর্যন্ত মামলা দায়ের, এদের বিরুদ্ধে আপিল, এইটা অবশ্যই আপনি এখন থেকে শিখে নেবেন। প্রয়োজনে আপনার হ্যান্ড নোট করে নেবেন। এখন আসি আমরা ফৌজদারি মামলার ক্ষেত্রে।
তো দেখেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে ফৌজদারি আদালতের গঠনটা আমাদের ফৌজদারি কার্যবিধিতে দেওয়া আছে, এর জন্য পৃথক কোনো আইন নাই। তো সেখানে বলতেছে যে বাংলাদেশে ফৌজদারি মামলা বিচারের জন্য দুইটা আদালত থাকবে। একটা হচ্ছে আমাদের এই যে দায়রা আদালত, আর একটা হচ্ছে আমার ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত। এখন এই দায়রা আদালতে বলতেছে যে তিনজন কি থাকবেন, আমার বিচারক থাকবেন। একটা হচ্ছে দায়রা 10, তাকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত দায়রা। আর একটা হচ্ছে আমার এই যুগ্ম দায়রা। তাহলে আগে তিনটা নাম আপনি লিখে লিখে একটু মুখস্থ করবেন, যে দায়রা, অতিরিক্ত দায়রা, যুগ্ম দায়রা। এখন চলে আসি আমরা ম্যাজিস্ট্রেট আদালত। তো মনে রাখবেন, বাংলাদেশে যত প্রকার মামলা আপনি দায়ের করেন, যত প্রকার, সেটা চুরি ডাকাতি ধর্ষণ হত্যা যাই কিছু হোক, সেটা থানায় দায়ের করেন আর নিজে গিয়ে আদালতে দায়ের করেন, সকল মামলাই ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হয়। সরাসরি দায়রা আদালতে কোনো মামলা দায়ের করা যায় না। তাহলে এই বেসিক কনসেপ্টটা আগে নিয়ে নেন, যে সরাসরি কোনো দায়রা আদালতে মামলা দায়ের করা যায় না। সকল মামলা, সেটা যেই বিষয়ে হোক, সমস্ত মামলা দায়ের হয় কোথায়? ম্যাজিস্ট্রেট আদালতে। এই জন্য যেহেতু ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলো দায়ের হয়, তো যেই ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করি তাদেরকে আমরা বলি যে আমলি আদালত। মানে যেই আদালত বা যেই ম্যাজিস্ট্রেট আপনার মামলাটার কগনিজেন্স নিতে পারতেছে, আমলে নিতে পারতেছে। এখন পুলিশ থানায় যখন আমরা যাই, তখন ওই মামলাটাকে আমরা জানি কি বলি? জিআর মামলা বলি। জিআর মানে জেনারেল রেজিস্টার। ওই যে পুলিশ থানায় গিয়ে যখন আমরা একটা এজাহার করি, একটা এজাহার দায়ের করি বা একটা ঘটনা খুলে বলি, পুলিশ তখন তার উপর ভিত্তি করে কি করে? একটা এফআইআর দাখিল করে। ওই এফআইআরটার রেজিস্টার নাম্বারটাই হচ্ছে জেনারেল রেজিস্টার। তো এই জন্য থানার মাধ্যমে যে কগনিজেবল অফেন্সের যে মামলাগুলো হয়, এগুলাকে বলি যে আমরা জিআর মামলা। একই রকম ভাবে আপনি সরাসরি আদালতে গিয়ে যখন বিচারকের সামনে একটা অভিযোগ জানাচ্ছেন, ওইটাকে বলি যে আমরা নালিশি মামলা। ওই নালিশি মামলার ইংরেজি হচ্ছে যে কমপ্লেইন রেজিস্টার, মানে সিআর মামলা। তাহলে জিআর মামলা হচ্ছে যেটা পুলিশ থানা থেকে যায়, আর সিআর মামলা হচ্ছে যেটা আপনি সরাসরি আদালতে গিয়ে সাবমিট করেন। এখন হোক সেটা জিআর মামলা আর হোক সেটা সিআর মামলা, ওই ম্যাজিস্ট্রেটের কাছেই কিন্তু যাবে। এমনকি ওই আসামি গ্রেপ্তার, তাকে রিমান্ডে দেওয়া, যতদিন পর্যন্ত যাবতীয় নথিপত্র না আসতেছে, পুলিশ তদন্ত করে রিপোর্ট না দিচ্ছে, ততদিন পর্যন্ত ওই ম্যাজিস্ট্রেটের কাছেই কি থাকে? যাবতীয় কিছু থাকে। যখন মামলাটা বিচারের জন্য রেডি হয়, সাক্ষ্য প্রমাণ সবকিছু উপস্থিত হয়, তখন এই ম্যাজিস্ট্রেট সাহেব কি করেন? ওই ফৌজদারি কার্যবিধির পিছনে আপনার কাছে যদি কোনো বই থাকে, আপনি যদি বই ক্রয় করেন, দেখবেন যে ফৌজদারি কার্যবিধির একদম সর্বশেষে কিছু শিডিউল দেওয়া আছে। সেখানে পেনাল কোডে যত অপরাধ আছে, চুরি ডাকাতি ধর্ষণ, সেগুলা কোন আদালতে বিচার হবে তার নাম্বারিং করা আছে। তখন এই ম্যাজিস্ট্রেট সাহেব কি করেন? ওইগুলা দেখে যেইটা যার আদালতে দেওয়া দরকার, তার আদালতে উনি ট্রান্সফার করেন। যে এটা আমার দায়রা আদালতে দিয়ে দিব, না এটা ম্যাজিস্ট্রেট নিজে শুনবে, না চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, এটা আমলি আদালতে ঠিক করে নেয়। তাহলে আমরা যত মামলা ফৌজদারি দায়ের করি ওই আমলি আদালতে দায়ের করি, তারপরে মামলাগুলো কি হয়, যখন বিচারের জন্য রেডি হয়, তখন বিভিন্ন আদালতে চলে যায়। এখন এই কতজন ম্যাজিস্ট্রেট থাকতে পারে? এখন এটার মধ্যে একটা সমস্যা যেটা হচ্ছে, বাংলাদেশে আমাদের সিআরপিসিতে বা ফৌজদারি কার্যবিধিতে আমাদের সেখানে 4 প্রকারের ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে। তবে বাস্তবে কিছু ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব নাই। তো এই জন্য অনেকের কনফিউশন হয় যে ভাই, আমি আইনের মধ্যে পড়লাম একরকম, কিন্তু বাস্তবে তো তার অস্তিত্ব নাই। এখন আমরা আইনের মধ্যে যদি দেখি, সেখানে বলে যে, আমরা এখানে যদিও সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করছি, তো এইটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝবেন, যে সিআরপিসির জন্য টোটাল বাংলাদেশ, ধরেন যে এটা টোটাল হচ্ছে আমাদের একটা বাংলাদেশ। এখন ফৌজদারি মামলা বিচার করার জন্য তারা যেটা করছে, যে টোটাল বাংলাদেশটাকে বিভিন্ন সেশন ডিভিশনে ভাগ করছে। যেমন আমাদের বিভাগ আছে, এইরকম ফৌজদারি মামলা বিচারের জন্য ফৌজদারি বিভাগ আছে। এটা কিন্তু আমাদের প্রচলিত বিভাগ না। তাহলে ফৌজদারি মামলা বিচার করার জন্য তারা সারা বাংলাদেশে এরকম ফৌজদারি বিভাগ করছে। এখন কিছু বিভাগে দেখা যায় যে কিছু মেট্রোপলিটন এলাকা হয়েছে, যেমন ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, রাজশাহী মেট্রোপলিটন। এখন ওই জায়গায় পৃথক বিচার ব্যবস্থা আছে, মানে জেলা একটাই ছিল কিন্তু তার ভিতরে কিছু অংশ নিয়ে মহানগর গঠিত হয়েছে। ওই মহানগরটাও পৃথক একটা বিভাগের অন্তর্ভুক্ত। এই জিনিসটাকে মাথায় নিবেন, যে ফৌজদারি মামলা বিচার করার জন্য সারা বাংলাদেশটাকে তারা সেশন ডিভিশনে বিভক্ত করছে। এখন
অসংখ্য হইতে পারে। এটা আমাদের ওই যে 8টা 9টা ডিভিশন ওইটা না, ওইটা হচ্ছে ফৌজদারি মামলা বিচার করার জন্য। এখন ভাগ্যগুণে যেটা হইছে, আমাদের প্রচলিত যে 64টা জেলা আছে, ওই 64টা জেলাতে মোটামুটি 64টা সেশন ডিভিশন তো আছে। পাশাপাশি এর ভিতরে এই যে মহানগর যেগুলো হয়েছে, প্রতিটা মহানগরে একটা করে মহানগর ডিভিশন দেওয়া আছে। তো ওই মহানগরের জন্য পৃথক আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে। তো ওইটা আমরা কখন বুঝবো? আগে নর্মাল জিনিসটা বুঝার পরে মহানগরেরটা বুঝবো, তাইলে বুঝে আসবে, নাইলে কিন্তু আপনার কনফিউশন হবে। তো এই জন্য আপনি যখন শুনবেন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওইটা অন্য কেউ না, ওইটা জাস্ট মহানগরের মধ্যে আছে বলে তার নামটা একটু ভিন্ন হয়েছে। এর বাইরে ইন কমন সারা বাংলাদেশে 4 প্রকারের যে ম্যাজিস্ট্রেট আছে, এক প্রকার হচ্ছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে আপনার জেলায় ফৌজদারি মামলা বিচারের জন্য যে ম্যাজিস্ট্রেটের মধ্যে প্রধান ভাগ হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করার জন্য আবার অতিরিক্ত এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু থাকে। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করার জন্য সেখানে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কিন্তু থাকতেছে। এরপরে আমরা পাবো আমাদের ওই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই টোটাল 4 প্রকারের ম্যাজিস্ট্রেট আমরা পাবো। তাহলে আগে আপনার দায়িত্ব হচ্ছে যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। এর পাশাপাশি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের মূল কথাটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই 4টা শব্দ আমরা মুখস্থ করব। তাহলে ফৌজদারি মামলা বিচারের জন্য আমরা 4 প্রকারের ম্যাজিস্ট্রেট পাচ্ছি। একটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর। এখন বাংলাদেশে বাস্তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কোনো অস্তিত্বটা নাই। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বাস্তবে আপনি মাঠে পাবেন না। যারা এই যে সহকারী জজ হন, এদের কাছ থেকে যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়, এরা সেকেন্ড ক্লাস। এগুলো আপনার এই জন্যই জানতে হবে, কারণ যখন আপনি রিমান্ড রিলেটেড আপনি এমসিকিউ পড়বেন, যখন আপনি জামিন রিলেটেড পড়বেন, যে কে জামিন দিতে পারে, কোন ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারে, কোন ম্যাজিস্ট্রেট রিমান্ড দিতে পারে, এইগুলা পড়তে গেলে আপনার এই ম্যাজিস্ট্রেট সম্পর্কে স্বচ্ছ ধারণাটা থাকতে হবে। কারণ আপনি তখন এমসিকিউতে আসবে যে কোন প্রকারের ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী অথবা উভয়। এখন আপনি যদি নাই বুঝেন কোন ম্যাজিস্ট্রেটের কোন জায়গায়, আপনি অ্যান্সার কিন্তু করতে পারবেন না। তাহলে ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলার জন্য যে আদালতগুলো আছে, এর বেসিক স্ট্রাকচারটা আপনার বুঝে আপনি একবার খাতায় হ্যান্ড নোট করবেন। এরপরে আমরা চলে আসি যে আইনের ক্ষেত্রে। এটা ছিল বেসিক আমাদের আদালতের স্ট্রাকচার। এখন আপনার কাছে যে আইনটা আছে, এই আইনটা আপনি কিভাবে পড়বেন, যেটাকে আমরা বেয়ার একটা বলি। তো এই আইনটা যখন আপনি পড়তে যাবেন, আপনি নিজেকে আগে নিজে কিছু প্রশ্ন করবেন যে আপনি যে আইনটা পড়তেছেন, আইনটার নামটা কি। যেমন আমরা আজকে বললাম যে তামাদি আইন 1908, আপনি বুঝলেন যে আইনটার নাম তামাদি আইন 1908। এখন আইনের পরিবর্তে আবার দেখবেন যে কিছু নাম্বার ব্যবহার করা হয়। এখন নাম্বারটা কি? যেমন ধরেন যে এই উদাহরণ যদি আমরা দেই, দেখেন যে এখানে প্রতিটা জায়গায় দ্য কোড অফ সিভিল প্রসিডিওরের পিছনে 1 নাম্বার 5 1908। তো প্রতিটা আইন যখন তৈরি করে সাল হিসাবে তৈরি করা হয়। যেমন ধরেন যে আজকে 2025 সালে বাংলাদেশে আইন তৈরি হচ্ছে। তো জানুয়ারি থেকে ডিসেম্বরে যতগুলো আইন তৈরি হবে ধারাবাহিক নাম্বার দেওয়া থাকবে, 1 2 3 4 করে। এখন এই রকম এই 1908 সালে যে আইনগুলা তৈরি হয়েছে, তার মধ্যে 5 নাম্বার আইন হচ্ছে আমাদের এই যে সিপিসি, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। আপনার বিভিন্ন আদালতের রায় আপনাকে বলে দিবে না যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এ আছে, তারা লিখবে যে 1 নাম্বার 5 1908। তখন আপনি যদি না জানেন যে আমার দেওয়ানি কার্যবিধির সংক্ষিপ্ত আরেকটা নাম হচ্ছে 1908 সালের 5 নাম্বার আইন, আপনাকে তখন আবার খুঁজতে হবে। তো এই জন্য বিভিন্ন আদালতের রায় বা বিভিন্ন জায়গায় আপনি যখন এই আইনটাকে সম্বোধন করবেন, দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আইনের সরাসরি নামটা বলেন, অথবা আইনের নাম্বারটা উল্লেখ করেন কত নাম্বার আইন। যেমন ধরেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1887 সালের কি 1 নাম্বার আইন। এখন এই আইনের নাম্বারগুলা রোমান হরফে লেখা থাকে। এখন আপনার দায়িত্ব হচ্ছে রোমান হরফটা কিভাবে লিখে, এটা একটু আপনাদের জানতে হবে। কারণ যখন আমরা সিপিসি পড়বো, আদেশগুলা এই যে 51টার মতো আদেশ আছে, প্রতিটাই রোমান হরফে লেখা। এখন আপনার এই আদেশটা কিন্তু জানতে হবে। যেমন ধরেন যে পেনাল কোড, এটা বলতেছে যে 1860 সালের 45 নাম্বার আইন। এখন এইটা কিন্তু রোমান হরফে লেখা আছে।
এখন কতজন আছেন আপনাদের মধ্যে অ্যাটলিস্ট আপনি রোমান হরফটা চিনেন? যদি না চিনেন, আপনি তো বেসিকটাই পারতেছেন না, তো আপনি অ্যান্সারটা করবেন কিভাবে? বা আপনার সামনেই এই যে XLV দেওয়া আছে, তো আমরা ট্রাই করব আমাদের একটা ক্লাসে যে অ্যাটলিস্ট বেসিক রোমান সংখ্যাটা কিভাবে লিখতে হয় সেটা আপনাদেরকে শেখানোর জন্য, যাতে সিপিসির আদেশগুলা আপনি বুঝতে পারেন যে কোন আদেশটা তারা চাইছে, কোন আদেশে কি বলা হচ্ছে। আর আইনের নাম্বারগুলা অ্যাটলিস্ট আপনার যাতে 7টা আইনেরই নাম্বারগুলা মনে থাকে। কেন মনে রাখবো? কারণ অনেক ক্ষেত্রে আমাকে নামের পরিবর্তে নাম্বার দিয়ে আমাকে প্রশ্নটা করতে পারে। যেমন ধরে বললো যে 1908 সালের 9 নাম্বার আইনের এত নাম্বার ধারা মোতাবেক। এখন আপনি যদি না জানেন যে 1908 সালের 9 নাম্বার আইনটা কি, তো 9 নাম্বার আইন হচ্ছে আমার তামাদি আইন 1908। তো এই জন্য তাহলে এই 5টা 7টা যে আইন আছে, আইনগুলোর মধ্যে আপনি নামের পাশাপাশি এর নাম্বারগুলা কত, নাম্বার মানে কি ওই সালে যতটা আইন পাশ হয়েছে তার নাম্বার এটা কত। আর যেটা আমাদের বার কাউন্সিল ওয়ার্ডার আছে, তো এই ক্ষেত্রে একটা সহজ এমসিকিউ এখন থেকে মুখস্থ করে নেন। বাংলাদেশে নর্মালি যেটা হয়, এখন যেমন আমাদের কোনো সংসদ কার্যকর নাই, সংসদের মাধ্যমেই যখন আইন আসতেছে তখন ওইটাকে আমরা বলি যে অ্যাক্ট। আর যখন সংসদ চালু থাকে না, যখন সংসদ কি থাকে না, চালু থাকে না, জরুরি আইনের প্রয়োজন পড়ে, তখন যেই আইনগুলো আসে সেটাকে বলি যে আমরা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। এখন ডক্টর ইউনূস সাহেব যত প্রকার আইন তৈরি করতেছেন, এই যে সিপিসিটা কয়েকদিন আগে সংশোধন করলো, ওইটা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সংশোধন করছে। তাহলে সংসদ যখন চালু থাকে, সংসদের মাধ্যমে যে আইন পাশ হয় সেটাকে আমরা বলবো অ্যাক্ট। আর যখন সংসদ চালু থাকে না, জরুরি প্রয়োজনে আইন পাশ করতে হয়, ওটাকে বলবো আমরা অর্ডিন্যান্স। এখন সমস্যা হচ্ছে বার কাউন্সিলটা ওয়ার্ডারটা না, অ্যাক্টও না, অর্ডিন্যান্সও না। এখন অনেকেই প্রশ্ন করেন বা এমসিকিউতে আসে যে বার কাউন্সিল ওয়ার্ডারটা কি, ওইটা একটা অ্যাক্ট না অর্ডিন্যান্স না বিধি না ওয়ার্ডার? তো মনে রাখবেন বিশ্বে নানা প্রকার কি আছে। যেমন বাংলাদেশ কোনো সময় কি ছিল, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল, আবার বর্তমানে হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত মানে সংসদ শাসিত। এই যখন আমরা 1972 71 সালে স্বাধীনতা লাভ করি, তখন বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা ছিল না, তখন ছিল কি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। রাষ্ট্রপতি যে আদেশগুলা দিত ওগুলাকে ওয়ার্ডার বলা হইতো। তো এই জন্য বার কাউন্সিল আমরা ওয়ার্ডার বলি, বার কাউন্সিল অ্যাক্টও বলি না, অর্ডিন্যান্সও বলি না। এটা মনে রাখবেন। এইটাও কিন্তু অনেকবার এটাই এমসিকিউ ছিল যে বার কাউন্সিল ওয়ার্ডার এটা কি, এটা একটা অ্যাক্ট না এটা একটা অধ্যাদেশ না অন্য কিছু। তো জন্য এইটা ওয়ার্ডার এই জন্য যেহেতু ওই সময় ছিল ওইটা আমাদের প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা, প্রেসিডেন্ট যে আদেশগুলা দিত ওইটা ওয়ার্ডার হিসাবে পরিগণিত হইতো। আর এর ওয়ার্ডার নাম্বার হচ্ছে 46। তাহলে এই যে আমরা আজকে, হয়তো আপনার কাছে মনে হচ্ছে বেসিক জিনিস পড়াচ্ছি, কিন্তু এইটা প্রতিটা শব্দই একটা এমসিকিউ। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে নামগুলার বাংলা, 7টা আইনের বাংলা প্লাস ইংরেজি প্লাস এদের আইনের নাম্বারটা, এটা ধীরে ধীরে মুখস্থ করা শুরু করেন। এর পরের ভিডিওগুলোতে আমরা কোন আইনটা সাবস্টেন্টিভ ল, কেন সাবস্টেন্টিভ ল, কোনটা পদ্ধতিগত আইন বা কোন অ্যাডজেক্টিভ ল, আইনের যে প্রয়োগ ক্ষেত্র আছে যে কোনটা পূর্বে কোনটা পরে প্রয়োগ হবে, এই জিনিসগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এখন আসি আমরা আরেকটু বেসিক কথাবার্তা নেই, তাহলে আইনের নাম এবং আইনের নাম্বার এই দুইটা আমরা প্রতিটা আইনের ক্ষেত্রেই জানবো, বিশেষত বার কাউন্সিলের 7টা তো আমরা মুখস্থ রাখবোই। 3 নম্বর যে কাজটা আপনি করবেন এখন থেকেই, এই 7টা সাবজেক্ট কেন তৈরি করা হয়েছে, যেমন ধরেন যে তামাদি আইন কেন তৈরি করা হয়েছে, এখন এটা আপনি পাবেন কোথায়? ওই প্রতিটা আইনের মধ্যেই দেখবেন যে প্রিএম্বল বলে একটা শব্দ আছে, বা আইন তৈরি করার উদ্দেশ্যটা কি, প্রতিটা আইনের মধ্যেই প্রথমে ছোট করে দেওয়া থাকে যে এই আইনটা কেন তারা তৈরি করতেছে। ওই বেসিক ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন যে যেমন তামাদি আইন তৈরি করা হয়েছে কিসের জন্য, মামলা মোকদ্দমা দায়ের করার সময়সীমা নির্ধারণ করার জন্য। এটা সাক্ষ্য আইন তৈরি করা হয়েছে কেন, আদালতে একটা মামলা প্রমাণ করার জন্য। পেনাল কোড কেন তৈরি করা হয়েছে, অপরাধের শাস্তি দেওয়ার জন্য। মূল কথাটা হচ্ছে ওই আইনটা তৈরি করার উদ্দেশ্যটা কি, এটা একটু চিন্তা করবেন। এরপরে আমরা আইনের প্রকারভেদটা আপনাদেরকে বুঝাবো যে সাবস্টেন্টিভ ল যেটা বললাম, পদ্ধতিগত আইন, অ্যাডজেক্টিভ ল, আইনের বিভিন্ন যে প্রয়োগ ক্ষেত্র আছে, যে একটা আইন কোথায় প্রযোজ্য কি জন্য প্রযোজ্য সেটা বোঝানোর চেষ্টা করব। এটা ছাড়া একটা আইনের মাধ্যমে কিভাবে যখন একটা আইন তৈরি করা হয় ওই আইনের মধ্যে কিছু কি দেওয়া সেকশন দেওয়া থাকে। যেমন তামাদি আইনের মধ্যে দেখবেন যে 29 নম্বরে একটা সেকশন আছে সেভিং ক্লজ, মানে হচ্ছে তামাদি আইন আর কোন কোন আইনকে প্রভাবিত করবে না। তো এই জন্য আইনের মধ্যে আপনি ওভাররাইডিং ইফেক্ট পাবেন,
মানে হচ্ছে যে এই আইনটা সকল আইনের উপরে কাজ করবে। তো এরকম প্রতিটা আইনের মধ্যে আপনাকে দেখতে হবে। যেমন ধরেন যে বাংলাদেশে নারী এবং শিশু নির্যাতন দমন আইন আছে। এখন ওই আইনের মধ্যে বলাই আছে যে অন্য কোনো আইনে যাই কিছু থাকুক, ওই আইনের বিধান প্রাধান্য পাবে। তো এই জন্য পেনাল কোডে কি আছে আর দেখার বিষয় হয় না। তো এই জন্য এখন দেখবেন যে যতটা ধর্ষণ মামলা বলেন সবকিছু নারী এবং শিশু নির্যাতন দমন আইনে হয়, পেনাল কোডের অধীনে হয় না, কারণ ওইটা একটা বিশেষ আইন। তাহলে আইন আমরা দুই প্রকার পাবো, একটা হচ্ছে জেনারেল ল আর একটা হচ্ছে স্পেশাল ল। জেনারেল ল কেমন? যেটা সবার জন্য প্রযোজ্য। যেমন ধরেন যে আমাদের পেনাল কোড, কিন্তু এই যে নারী এবং শিশু নির্যাতন এটা হচ্ছে আমাদের একটা বিশেষ আইন। ও বিশেষ আইনে বিশেষ কথা বলা থাকে। এরপরে দেখবেন যে একটা আইন তৈরি করে কি করা হয়, অন্য একটা আইনকে বাতিল করা হয়, বা অন্য আইনের কিছু সেকশনকে বাদ দিয়ে দেওয়া হয়, যে এই আইনটার মাধ্যমে এই এই জিনিসগুলো আমরা বাদ দিলাম। এরপরে আইনটা কবে থেকে কার্যকর, এটা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন তামাদি আইন 1908 সালে পাশ হয়েছে, কিন্তু কার্যকর কবে হয়েছে, এমসিকিউতে এটা সব সময় থাকে। এটা ছাড়া ধরেন যে বার কাউন্সিল অর্ডার 72 সালে তো পাশ হয়েছে, কার্যকর কবে হয়েছে? তো এরকম দেখেন যে তামাদি আইন 1909 সালে কার্যকর হয়েছে, তার মানে এটা প্রসপেক্টিভলি হয়েছে। এই যে একটা শব্দ বললাম আমরা, প্রসপেক্টিভ ল। আরেকটা হচ্ছে যে 1972 সালে বার কাউন্সিল অর্ডারটা 1971 সাল থেকে প্রযোজ্য, মানে অতীত থেকে প্রযোজ্য। তো এই জন্য আইনের ভাষায় তার একটা নাম হচ্ছে যে রেট্রোএক্সপেক্টিভ। একটা হচ্ছে প্রসপেক্টিভ মানে যেটা ভবিষ্যতে কার্যকর হবে, আর একটা হচ্ছে রেট্রোএক্সপেক্টিভ মানে যেটা অতীত থেকে কার্যকর হবে। তো এইরকম জিনিসগুলো আমরা আর একটু ডিটেইলে পড়ানোর চেষ্টা করব। আর প্রতিটা আইনের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে সর্বশেষ সংশোধনী আছে কিনা। যেমন আমাদের এই যে ফৌজ দেওয়ানি কার্যবিধিতে জাস্ট 9 তারিখে সংশোধনী আনা হয়েছে। ওই সংশোধনী গুলাই কিন্তু গুরুত্বপূর্ণ আগামীবার যারা পরীক্ষা দিবেন নভেম্বরে। এই সংশোধনী কি আনা হয়েছে ওইটা আপনারা, সবচেয়ে দায়িত্ব হচ্ছে ওইটা একটু ভালো করে পড়বেন। কারণ ওইখান থেকে বেশি এমসিকিউ হবে যে পূর্বে কি ছিল বর্তমানে কি। যেমন পূর্বে ছিল যে কেউ ভুয়া যদি দেওয়ানি মামলা করে 20,000 টাকা জরিমানা করা যাইতো, এখন ওইটাকে বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। যেমন ধরেন যে এর আগে সুনির্দিষ্ট প্রতিকার আইনে ছিল যে যারা জায়গা জমির মামলা করেন, বায়না চুক্তি রিলেটেড মামলাগুলো বলতেছে যে দলিলটা নিবন্ধিত হইতে হবে। এখন এমসিকিউ আসে যে সংশোধনের পূর্বে কি হইতো, নিবন্ধন করা ছাড়াও কার্যকর করা যাইতো। ওইখানে বলা আছে যে বায়নার দলিলের অবশিষ্ট টাকা আদালতে জমা করতে হবে, আগে জমা না করলেও চলতো। তো এরকম আপনি যখন পড়বেন, সর্বশেষ সংশোধনীটা যখন পড়বেন, আর তখন আপনি চিন্তা করবেন যে আগে কি ছিল, এখন কি আসছে, মানে এটা সংশোধন করার পূর্বে কি ছিল আর এখন কি আছে। তাহলে আপনার এমসিকিউতে আপনি কি করবেন, নিজের মতো করে অ্যান্সারটা করতে পারবেন। এরপরে আইনে ব্যবহৃত শব্দ, ম্যাক্সিমাম আইনের 2 নম্বর সেকশনে ডেফিনেশন দেওয়া থাকে, ম্যাক্সিমাম কিছু ব্যতিক্রম ছাড়া। তবে পেনাল কোডের ক্ষেত্রে একটু ভিন্ন, যেহেতু পেনাল কোড অনেক পুরাতন, তখন এই ফরম্যাট ছিল না। তো এই জন্য আমরা পেনাল কোডের 6 থেকে নিয়ে 52 পর্যন্ত দেখি যে ডেফিনেশন দেওয়া আছে। এখন এই ডেফিনেশন গুলা কেন দেয়? তো এটা মনে করবেন ডেফিনেশন গুলা এই জন্যই দেয় কারণ আইনের যে শব্দ চয়ন, এটা সাধারণ শব্দ চয়নের মতো হইলে আপনি আপনার মতো ব্যাখ্যা করবেন, আমি আমার মতো ব্যাখ্যা করব, তখন বিচারক বিচারকের মতো ব্যাখ্যা করবে। তো ওই জন্য প্রতিটা আইন যখন তারা তৈরি করে, তারা নির্দিষ্ট করে দেয় যে আইনের মধ্যে যে এই শব্দটা আমরা ব্যবহার করলাম, এই শব্দ দ্বারা শুধু এই জিনিসটা বুঝাবে, অথবা এই এই জিনিসগুলা বুঝাবে, এর বাইরে বুঝাবে না। এখন একটা সিম্পল কথা যদি আমরা বলি, বাংলায় যদি বলি যে এই ঘটনার পিছনে আমার হাত আছে, আমার বাস্তবে হাতটা আছে এই কথা তো আমি বলতেছি না, মানে এই ঘটনার সাথে আমি জড়িত, এই কথাটা কিন্তু আমি বলতেছি। এখন আপনি যদি আমাকে যদি আইন নির্দিষ্ট করে না দেয়, এখন আমি, আপনি যদি আমার বাস্তব হাতটা চিন্তা করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো এই জন্য প্রতিটা আইনের মধ্যে ডেফিনেশন দেওয়া থাকে। যেমন পেনাল কোডের মধ্যে পাবেন আপনি যে হি ইনক্লুড শি, মানে পেনাল কোডের মধ্যে মহিলাবাচক কোনো শব্দ পাবেন না। পেনাল কোড বলে যে হি ব্যবহার করলে আমরা বুঝে নিব যে এখানে স্ত্রীলিঙ্গ ইনক্লুড করা আছে, মানে হি ইনক্লুড শি। পেনাল কোডের মধ্যে আপনি বহুবচন পাবেন না, কারণ তারা বলে যে এক বচন বহুবচনকে ইনক্লুড করে। এই যে বেসিক জিনিসটা, এটা আপনাকে বুঝতে হবে। তার মধ্যে পেনাল কোডে একদম সূক্ষ্ম যে একটা জিনিস, প্রথম ক্লাস তারপরে আমরা একটু বলার চেষ্টা করি। প্যানাল করে আমরা যখন ব্যবহার করি যে একজন পার্সন বা ব্যক্তি, বলে যে জীবিত ব্যক্তি মানে যার জীবন আছে, ব্যক্তি মারা গেলে। তো এই জন্য আমরা জাস্ট একটা উদাহরণ নেই, ধরেন যে যদি একজন মহিলার সাথে কেউ কি করে, দৈহিক সহবাস করে,
তাহলে সে কি করতেছে, একজন পার্সনের সাথে বা মহিলার সাথে সহবাস করতেছে। এক্ষেত্রে তার 375-এর অধীনে সে ধর্ষণ মামলা খাবে। কিন্তু ধরেন যে ওই মহিলা মারা গেছে, মারা যাওয়ার পরে ওই মৃতদেহের সাথে যদি কেউ কোনো প্রকার সহবাস করে, ওই মহিলাটা কিন্তু জীবিত নাই। এখন সে যদি ওই মহিলার সাথে সহবাস করে, সেটা কি হবে না, ধর্ষণের মধ্যে পড়বে না। কেন পড়বে না? কারণ ডেফিনেশন বলতেছে যে আমরা পার্সন বলতে একজন ব্যক্তির জীবনটাকে বুঝবো। এখন ওই মহিলা তো জীবিতও নেই। তো ওই জন্য তখন তার শাস্তিটা ভিন্ন ধারায় চলে যায়, যে 297-তে চলে যায়। তো এই জন্য প্রতিটা ডেফিনেশন আমাদেরকে একটু বুঝে বুঝে পড়তে হবে, যেহেতু আমাদের ফাউন্ডেশন বেস। ওই জন্য আমরা ট্রাই করব যতটা সম্ভব আপনাদেরকে আগে বেসিক জিনিসটা ঠিক করার জন্য। আরেকটা জিনিস যেটা আপনারা পড়বেন সেটা হচ্ছে যে কোনো আইন সম্পর্কে আদালতের বিশেষ কোনো নজির আছে কিনা। আদালতের নজির আবার জিনিসটা কি? মনে রাখবেন, আমরা যে আইনগুলা পড়তেছি, এই আইনগুলা তৈরি করছে সংসদ। আইনগুলার প্রয়োগ করে যে নির্বাহী বিভাগ, পুলিশ, আর বিচার করে এই যে আমাদের বিচারকরা, তিনজনের তিন রকম ইন্টেনশন থাকতে পারে। এখন এই আইনগুলা প্রয়োগ হইতে হইতে তখন আমাদের উচ্চ আদালত মানে হাইকোর্ট বিভাগ এবং সুপ্রিম কোর্ট বিভাগ কি করতে পারে, আইনে যে শব্দগুলা ব্যবহার করা হয়েছে ওই শব্দগুলার প্রকৃত অর্থ তারা নিতে পারে, অথবা কনটেক্সে নিতে পারে। যেমন জাস্ট একটা যদি আমরা উদাহরণ দেই, যেমন ধরেন যে বিরোধী দলীয় নেত্রীর ক্ষেত্রে যে এতিমের টাকা মারার যে একটা মামলা, এটা সবার কাছে পরিচিত। এখন আপনি যখন পেনাল কোডে কি আপনি পড়বেন যে ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট, সেই ক্ষেত্রে আপনি যখন ডেফিনেশনের মধ্যে মিলাবেন, আপনিও বলবেন যে হ্যাঁ উনি অপরাধ করেছে। কারণ ওইখানে বলে যে যখন আপনি কি করবেন, আপনার কাছে বিশ্বাস করে কেউ কোনো টাকা দিছে, এটা যদি আপনি অন্য কোনো জায়গায় নিয়ে যান আপনার নিজের ব্যবহার করার জন্য, পরে আবার ফেরতও দেন, তারপরে আপনি অপরাধ করছেন। যেমন ধরেন যে আপনি জানেন আমার ঘড়ি একটা আছে রাস্তার মধ্যে, আপনি পাইলেন, পাওয়ার পর আপনি জানেন যে আমার ঘড়ি, আপনি বলতেছেন 2 দিন পরে দিব, এই 2 দিন আমি একটু ব্যবহার করি, একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে ব্যবহার করার পরে আপনাকে দিয়ে দিব। এই যে আপনি 2 দিন ব্যবহার করলেন, এইটা দ্বারা আইন বলতেছে আপনি অপরাধ করছেন, যদিও আমাকে ফেরত দিচ্ছেন। এখন যখনই আমরা শুধু ডেফিনেশনগত ভাবে দেখব, তখন এটা অপরাধ। এখন নিম্ন আদালত যেগুলো আছে আমাদের, ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত, এদের এই ক্ষমতা নাই যারা আইনের ব্যাখ্যা করবে। আইনগতভাবে এরা আইনে যেটা আছে সেটাই শুধু আদেশ দিতে পারবে। আইনের ব্যাখ্যা কারা করবে? হাইকোর্ট বিভাগ অথবা সুপ্রিম কোর্ট বিভাগ কি করতে পারে, আইনের ব্যাখ্যা করতে পারে, এর বাইরে কেউ পারে না। তো এই জন্য এই যে ম্যাজিস্ট্রেট আদালত যে রায়টা দিয়েছে বা দায়রা আদালত, আমরা যদি শব্দগত ভাবে ধরি সে একদম সঠিক রায় দিয়েছে। কিন্তু যখন টোটাল উপর ওভারঅল কনটেক্সে যখন আমরা ওই ধারাটাকে বিশ্লেষণ করব, তখন ওই বিশ্লেষণের ক্ষমতা আমাদের এই সাবঅর্ডিনেট কোর্ট বা ম্যাজিস্ট্রেটদের নাই। দেওয়ানি মামলা হোক আর ফৌজদারি মামলা হোক, আমাদের এই যে দেওয়ানি মামলায় 5 জন, আর ফৌজদারি মামলায় দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত, এরা আইনের ব্যাখ্যা করতে পারে না, মানে আইন তাদেরকে ওই ক্ষমতা দেয় নাই। যদি আইন নিয়ে বিরোধ ঘটে, তখন হাইকোর্টে যাইতে হয়, হাইকোর্ট তখন ব্যাখ্যা করে দেয় যে হ্যাঁ এই শব্দ দ্বারা এই জিনিসটা বুঝাইছে। আর এই যে তারা আদেশটা দিল, বা কোনো মামলায় তারা একরকম আদেশ দিল, তখন ওইটাকে বলি যে আমরা আদালতের প্রেসিডেন্ট, বা বাংলায় সহজে বলি যে আদালতের নজির। ওই নজির হচ্ছে এটা, ওই নজির কি করে, আপনার প্রচলিত আইনকে ওভার রাইট করে। যেমন যারা এই রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 96 ধারা পড়েছেন অগ্রকয়, অবশ্যই আপনার পড়ার কথা এলএলবি জীবনে, যেহেতু আপনার এই আইনটা ছিল, যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ওই আইনের মধ্যে 96-এর একটা সাবসেকশন আছে, যে বসত বাড়ি যেটা বাস্তবিকটা হোম স্টেটটা কি করা যায় না, ওই আইনের অধীনে অগ্রকয় করা যায় না। কিন্তু আদালতে ওভার রাইডিং করে বলতেছে যে না করা যাবে। এখন আইনের মধ্যে এখন ওইটাই লেখা আছে যে করা যাবে না, কিন্তু আদালত যেহেতু বলছে আদালতেরটাই মানতে হবে, যতদিন পর্যন্ত সরকার আইনটাকে, ওই সেকশনটাকে সেখান থেকে রিমুভ না করতেছে। আমরা আদালতেরটা ওই নজিরটা তখন যে কোনো মামলায় বিচারকের সামনে উপস্থাপন করব, যে স্যার যদিও আইনে লেখা আছে এই হচ্ছে আদালতের নজির, যে আমি অগ্রকয়টা করতে পারবো। আর সর্বশেষ আপনি যে কোনো আইন যখন পড়বেন, সর্বাবস্থায় চিন্তা করবেন যে আইনটা, মূল আইনটা কিসে তৈরি। যদি সেটা ইংরেজিতে তৈরি হয়, বাংলা অনুবাদ পড়ে আপনি বিচারকের সামনে কথাই বলতে পারবেন না। কারণ প্রকৃত ইংরেজিটাই আপনাকে নিতে হবে, কারণ প্রতিটা যে শব্দ ইংরেজি তার প্রকৃত বাংলা বর্তমানে হয় না। কারণ এটা এখন কিভাবে বলবো, যেমন ধরেন যে আমরা ল মানে কি জানি, আপনি নিজেই জানেন ল মানে আইন, আবার অ্যাক্ট মানেও আইন। এখন আপনি বলেন আমি যদি বাংলায় বলি যে ল, এখন আপনি কোন ইংরেজিটা করবেন?
ল অফ লিমিটেশন বলি আর লিমিটেশন অ্যাক্ট বলি, বাংলাতে দুটাই এক, তাই না, তামাদি আইন। এখন একটা হচ্ছে অ্যাক্ট, একটা হচ্ছে ল। তো এই জন্য আসলে প্রতিটা শব্দের আইনগতভাবে বাংলা হয় না, যেহেতু আমাদের এই আইনগুলা ম্যাক্সিমামে হচ্ছে ইউকে বেস, ইংল্যান্ডের তৈরি। তো সেখানেও প্রকৃত আইন না, তাদের আইনগুলো আবার গ্রিক ভাষা থেকে এসেছে, ল্যাটিন শব্দ। তো এই জন্য আইনের মধ্যে বিভিন্ন শব্দ পাবেন ল্যাটিন শব্দ। যেমন রেস জুডিকাটা একটা শব্দ আপনারা বারবার শুনেছেন, ওইটা ইংরেজি শব্দ না, ওইটা ল্যাটিন শব্দ। রেস সাবজুডিস শুনেছেন, ডবল জিওপার্ডি শুনেছেন, লোকাল স্ট্যান্ডাই শুনেছেন। এই রকম মোটামুটি 50টার মতো ল্যাটিন শব্দ আছে, আমরা ট্রাই করব ওই কয়েকটা শব্দ আপনাদের দিয়ে দেওয়ার জন্য, যাতে আইনের মাধ্যমে যে কোনো জায়গায় ব্যবহার করা হোক আপনি যাতে অ্যান্সারটা দিতে পারেন। এরপরে জাস্ট সামান্য আরেকটু যদি আজকে আমরা দেখানোর চেষ্টা করি, আইনের নামের ক্ষেত্রে যেই আমরা কথাগুলা বললাম এগুলার প্রতিটারই ডিটেইল আপনার পিডিএফটাতে দেওয়া আছে। আপনি যদি না বুঝে থাকেন একবার দেখার চেষ্টা করবেন যে ওয়ার্ডার কোনটাকে বলতেছে, অ্যাক্ট কোনটাতে বলতেছে, অর্ডিন্যান্স কোনটাকে বলতেছে, কোড কোনটাকে বলতেছে। যেমন আমাদের এই যে আমরা বলি যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, পেনাল কোড। কোড শব্দটা আমরা কেন ব্যবহার করতেছি, আইনের নাম্বারটা যেটা আমরা অলরেডি বললাম, প্রতিটা যে আইন আছে তার তৈরির উদ্দেশ্যটা কি। এর পাশাপাশি আইনের প্রকারভেদটা একটু আমরা পড়িয়ে দেই, যেটা হয়তো আপনি এলএলবি জীবনে পড়েছেন। নর্মালি আমরা যদি বিশ্ব ব্যবস্থায় দেখি আইন তিন প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ল, যেটা প্রকৃতিগতভাবে যেই আইনটা তৈরি হয়েছে, যেটা কোনো সংসদে তৈরি হয় নাই, যেটা ন্যাচারাল ল। আর একটা হচ্ছে যে ডিভাইন ল, স্বর্গীয় আইন, যেমন ধরেন যে মুসলিমদের মুসলিম আইন, হিন্দুদের হিন্দু আইন। আর একটা হচ্ছে পজিটিভ ল, মানে যেই আইনগুলা মানুষ তৈরি করেছে। তাহলে ডিভাইন ল আমরা সহজে বুঝলাম, যেগুলো হচ্ছে ধর্মীয় আইন। পজিটিভ ল সহজে বুঝলাম, যেগুলো হচ্ছে আমাদের যে কোনো দেশের সংসদ বা যে কোনো দেশ যে আইনগুলা তৈরি করেছে। ন্যাচারাল ল কোনগুলা, ন্যাচারাল ল হচ্ছে কিছু প্রিন্সিপাল। যখন কিছু প্রিন্সিপাল কি আছে যে অপর পক্ষকে শোনা ছাড়া আমরা কোনো মামলা রায় দিব না, এই যে একটা প্রিন্সিপাল আমরা সেট করছি, এটা কোনো জায়গায় কিন্তু লেখা নাই। এটা হচ্ছে যে অবশ্যই অপর পক্ষকে শুনে তারপরে রায়টা দিতে হবে, যিনি অভিযুক্ত তার কথা শুনে তারপরে তার বিচার করতে হবে। এগুলো হচ্ছে ন্যাচারাল ল এর অন্তর্ভুক্ত, যেটা কোথাও লেখা নাই, তবে এগুলো একটা লিগ্যাল প্রিন্সিপাল। তাহলে আইন হচ্ছে আমাদের এই তিন প্রকার। এখন এই যে আমাদের আইনগুলো আমরা তৈরি করি, নর্মালি আইনগুলো দুই ভাগে বিভক্ত। একটাকে বলি যে আমরা মূল আইন, বা ইংরেজিতে বলি যে সাবস্টেন্টিভ ল। মূল আইন বা সাবস্টেন্টিভ ল ওইগুলা বলে যেগুলার মধ্যে আপনার কোনো অধিকার থাকে, আপনার কোনো দায়িত্ব থাকে, আপনাকে কোনো শাস্তি দেওয়া হয়, আপনার উপর কোনো লাইবিলিটি তৈরি করা হয়। কেমন, যেমন ধরেন যে পেনাল কোডে আপনি অপরাধ করলে কি শাস্তি হবে, কি করলে আপনি অপরাধ করতেছেন, কি পরিমাণ শাস্তি হবে, এটা পেনাল কোডে বলা আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেওয়ানি বিষয়ে আপনি কি কি প্রতিকার পাবেন, দলিল সংশোধন করতে পারবেন, দখল উদ্ধার করতে পারবেন, এই যে আপনাকে একটা অধিকার দিচ্ছে। তার মানে যেই আইনের মধ্যে আপনার কোনো অধিকার অথবা আপনার কোনো দায়িত্ব থাকবে, অথবা আপনার কোনো শাস্তি দেওয়ার বিধান থাকবে, সেটা হচ্ছে আমাদের মূল আইন বা সাবস্টেন্টিভ ল। আর পদ্ধতিগত আইন হচ্ছে যে ওই সাবস্টেন্টিভ ল এর মধ্যে যেই আপনার অধিকারটা দিচ্ছে, প্রতিকারটা দিচ্ছে, শাস্তি দিচ্ছে, এটা কিভাবে প্রয়োগ করবেন। যেমন পেনাল কোডে আপনারা বলতেছে যে এটা করলে আপনার এই যে অপরাধটা হবে, তো বিচার কিভাবে হবে। তো এটা তখন আমাদের সিআরপিসি ঠিক করে দেয় যে এইভাবে এইভাবে আসামিটার বিচার করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিকারগুলো কিভাবে পাবেন, তখন দেওয়ানি কার্যবিধি ঠিক করে দেয় যে এইভাবে আর্জি তৈরি করবেন, এইভাবে বিচারকের সামনে যাবেন, এইভাবে শুনানি করবেন। তার মানে পদ্ধতিগত আইন আপনাকে পদ্ধতিটা শিখায় যে সাবস্টেন্টিভ ল এর মধ্যে আপনাকে যে অধিকার দেওয়া হয়েছে, প্রতিকার দেওয়া হয়েছে, ওটা কিভাবে আদায় করবেন। আর এই প্রসিডিউরাল ল এর আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ল, এটা একটু লিখে নেবেন, যদি এখানে আমরা অ্যাড করি নাই অ্যাডজেক্টিভ ল। তাহলে আইন আমরা আবার দুই প্রকার পাইলাম, একটা হচ্ছে সাবস্টেন্টিভ ল বা মূল আইন। এখন আপনার এই বার কাউন্সিলের মধ্যে মাঝে মধ্যে এমসিকিউ আপনাকে চারটা আইন তুলে দিয়ে বলে যে কোনটা সাবস্টেন্টিভ, কোনটা পদ্ধতিগত। তো আমরা বার কাউন্সিলের মধ্যে তাহলে পাবো কি, একটা হচ্ছে পেনাল কোড যেখানে শাস্তির বিধান দেওয়া আছে, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন যেখানে দেওয়ানি মামলার আপনি প্রতিকারগুলো পাচ্ছেন। আর একটা হচ্ছে আমাদের ওই যে বার কাউন্সিল ওয়ার্ডার, বার কাউন্সিল ওয়ার্ডারটাও আমাদের একটা কি সাবস্টেন্টিভ ল। তাহলে 7টা সাবজেক্টের মধ্যে 3টা সাবজেক্ট হইলো আমার সাবস্টেন্টিভ ল, বাকি যেইগুলো আছে সেইগুলো আমার পদ্ধতিগত আইন।
এখন আসি যে ভৌগোলিক সীমারেখার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাশনাল ল, যে আইনগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। এলএলবি জীবনে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল ল এর ধারণা পাওয়ার কথা। যেমন ধরেন যে জাতিসংঘের বিভিন্ন প্রকার কনভেনশন আছে, বিভিন্ন আন্তর্জাতিক ল আছে। এরপরে আইনের পাশ এবং কার্যকারিতার উপর ভিত্তি করে আবার দুই ভাগে আমরা ভাগ করি। যেটা পাশ হওয়ার পরবর্তী ডেটে কার্যকর হবে, পাশ হওয়ার দিন অথবা পরবর্তী ডেটে, সেটাকে আমরা বলি যে প্রসপেক্টিভ ল। আর যেটা অতীত থেকে ফিরে আসবে, যেমন বার কাউন্সিল অর্ডার 72 সালে পাশ হয়েছে কিন্তু কার্যকর হয়েছে সেই 1971 সাল 26শে মার্চ থেকে। তো এটা হচ্ছে আমার রেট্রোস্পেক্টিভ ল। তো এই বেসিক জিনিসগুলা আপনার এখন থেকে আপনি বারবার পড়ে একটু ক্লিয়ার করে নিবেন। এরপরে যদি আমরা দেখি আমাদের গুরুত্বপূর্ণ আইনের প্রয়োগ ক্ষেত্র যেটা আছে, এগুলার ক্ষেত্রে প্রতিটা আইনের মধ্যে লেখা থাকে যে আইনটা কার উপর কোথায় প্রযোজ্য হবে। তো যেমন ধরেন যে আমরা তামাদি আইনটা বলা হচ্ছে সারা বাংলাদেশে প্রযোজ্য হবে, ভৌগোলিক সীমারেখা। আবার কিছু আইন আছে ব্যক্তি বিশেষের উপর প্রযোজ্য হয়। যেমন ধরেন যে আবার মুসলিমদের জন্য আমাদের বিবাহ এবং তালাক আইন আছে, এটা শুধু মুসলিম হইলেই প্রযোজ্য হবে। আবার হিন্দুর জন্য হিন্দু বিবাহ আছে, এটা শুধু হিন্দুর জন্য প্রযোজ্য হবে। আবার বিশেষ বিবাহ আছে যেখানে আপনি না হিন্দু না মুসলিম কোনো ধর্মে বিশ্বাস করেন না, তার উপর প্রযোজ্য হবে। তার মানে একটা আইন সবার উপর প্রযোজ্য হয় না। এবং ভৌগোলিক সীমারেখার ক্ষেত্রে দেখেন যে বাংলাদেশের যে পার্বত্য 3টা জেলা আছে, যেগুলোকে আমরা খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটি, এইখানে ম্যাক্সিমাম বাংলাদেশের আইনই প্রযোজ্য হয় না। কারণ প্রতিটা আইনের মধ্যে লেখা থাকে, যেমন যে রেজিস্ট্রেশন আইন আপনারা অনেকেই পড়েছেন, সেটা ওই 3 জেলায় প্রযোজ্য না। ওই আইনের মধ্যে লেখা আছে। তার মানে টেরিটোরিয়ালের ক্ষেত্রেও ভাগ আছে, ওই আইনটা আপনাকে দেখতে হবে। এখন আমরা যে 7টা সাবজেক্ট পড়বো, ওই 7টা সাবজেক্টটা টোটাল বাংলাদেশে সবার উপরই প্রযোজ্য হয়, ভৌগোলিক সীমারেখার ক্ষেত্রে প্রযোজ্য হয়, এবং বাংলাদেশি নাগরিক হইলে আপনার উপর প্রযোজ্য হবে। আর আইনের সংরক্ষণটা আমরা বলেই দিছি যে একটা আইন তৈরি করে বলে দেওয়া হয় যে এই আইনটা কোন কোন আইনকে প্রভাবিত করবে না। এটা এই জন্যই দেওয়া হয় কারণ বিভিন্ন আইনে বিভিন্ন রকম কথাবার্তা বলা থাকতে পারে। এখন আমরা যদি এই শব্দটা না দেই তখন আইনে আইনে দ্বন্দ্ব ঘটবে। তো এই জন্য যখন নতুন আইন তৈরি করা হয়, তখন যারা আইন তৈরি করে তারা চিন্তা করে যে অন্য আইনে যেহেতু এই বিধানটা আছে আমি এখন কি করব, তখন বলে যে অন্য আইনে যাই কিছু থাক। এই জন্য ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করে, নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেইন। অন্য আইনে বা অন্য ধারায় যাই কিছু লেখা থাকুক, এইখানে যেটা বলা হচ্ছে এটাই সর্বাবস্থায় প্রাধান্য পাবে। আবার অনেক ক্ষেত্রে কি করা হয়, একটা আইন তৈরি করে আরেকটা আইনকে রহিতকরণ করা হয়। যেমন বাংলাদেশে 1882 সালে পাওয়ার অফ অ্যাটর্নি আইন ছিল, 1912 সালে আইন তৈরি করে ওই 82 সালেরটাকে রহিতকরণ করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে যেটা করা হয়, শুধু আইনের কিছু সেকশন রহিতকরণ করা হয়। যেমন ধরেন যে বাংলাদেশে একটা মুসলিম পারিবারিক অর্ডিন্যান্স আছে 1961 সালের। 1974 সালে আমাদের মুসলিম বিবাহ এবং তালাক রেজিস্ট্রেশন আইন তৈরি করে ওই 1961 সালের আইন থেকে কিছু ধারাকে রহিতকরণ করা হয়েছে। একই রকম ভাবে আবার কোথাও দেখা যায় যে টোটাল আইনটাকেই রহিতকরণ করা হয়, আইনের ভাষায় যাকে বলে যে অ্যাবলিশ করা, মানে ওই আইনটার আর দরকার নাই। তো এই জন্য আমরা দ্বিতীয় ক্লাসে পড়বো যে কখন রিপিল শব্দ ব্যবহার করা হয়, কখন অমিট শব্দ ব্যবহার করা হয়, কখন অ্যাবলিশ শব্দ ব্যবহার করা হয়। নর্মালি মনে রাখবেন রিপিল শব্দটা তারা তখনই ব্যবহার করে যদি তাদের প্রয়োজন পড়ে ওই রিপিলকৃত আইনটা সংসদে যাওয়া ছাড়াই শুধু সরকার একটা গেজেট করে আবার অ্যাক্টিভ করতে পারে। অর্থাৎ তাদের যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে আবার অ্যাক্টিভ করতে পারবে। কিন্তু একবার যদি তারা ওমিট করে তাইলে ওইটা দ্বিতীয়বার তারা আনতে পারবে না সংসদে পাশ করা ছাড়া। আর যখন টোটাল আইনটাকেই তারা বাদ দেয় যে এই রিলেটেড আমার কোনো আইনেরই দরকার নাই, তখন ওই আইনটাকে তারা অ্যাবলিশ করে যে এইরকম আইন আর বাংলাদেশে চলবেই না, এটা আমি রাখবোই না, এটা আমার দরকার নাই, কোনোদিন ফিরিয়ে আনবো না। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমরা এগুলা তামাদি আইনের সাথে পড়াবো, যে আইনের মধ্যে যে শব্দগুলা ব্যবহার করা হয় আমরা পুরো বলেছি যে এই শব্দগুলোর স্পেসিফিক কি থাকবে, মানে থাকবে। এর বাইরে আমরা বুঝতে পারবো না। তবে ওইটার মধ্যে আবার কিছু ভাগ আছে। ইংরেজিতে শব্দ যদি আমরা ব্যবহার করি পাবো আমরা ইনক্লুড, আর একটা পাবো মিনস। কখনো ইনক্লুড ব্যবহার করা হয়, কখন মিনস ব্যবহার করা হয়, এটা আমরা যে কোনো একটা বাস্তবায়ন যখন পড়বো তখন ওইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন ধরেন যে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট পড়েছি, বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট জিনিসটা কি এটা কিছু ধারণা আছে। তো তামাদি আইনে যখন আপনি কি করবেন, বিল অফ এক্সচেঞ্জ পড়বেন, সেখানে বলা আছে যে বিল অফ এক্সচেঞ্জ ইনক্লুড
ইনক্লুডের ক্ষেত্রে চেক দেওয়া আছে, হুন্ডি দেওয়া আছে। তো এরকম বেসিক কিছু শব্দ পাবো যেগুলো আমরা আপনাদেরকে নোট দেওয়ার চেষ্টা করব। তো এটা জাস্ট 1 সপ্তাহ যদি আপনি একটু চর্চা করেন, দেখবেন যে আপনার আইন পড়তে এত ভালো লাগবে, ওই গল্প উপন্যাসের চাইতে আইনই আপনার পড়তে ভালো লাগবে। তো মোটামুটি এই কয়েকটা জিনিস যেগুলো আছে, তো এগুলো আমরা নোটটা আপনাদের কাছে দিয়ে দেওয়া আছে। তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো ট্রাই করব বাস্তবে আপনাদেরকে পড়ানোর জন্য। আর আপনাদেরকে আরো বলবো যে যে কোনো 7টা সাবজেক্টের আপনারা বেয়ার একটা ক্রয় করেন, বাংলা এবং ইংরেজি যুক্ত। আর যারা একান্তই না ক্রয় করতে চাচ্ছেন, তাদেরকে আমরা শুধু ইংরেজিটার পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে জাস্ট একটা আইন যদি আপনাদেরকে আমরা একটু বুঝাই, দেখুন ধরেন যে আইনটার মধ্যে উপরে নাম দেওয়া আছে, তো এটা হচ্ছে আইনের শর্ট নেম, আর এইটা হচ্ছে আইনের নাম্বার। তো নাম্বারগুলোর জন্য রোমান হরফ আপনাকে লেখা শিখতে হবে। আর এইটাকে বলে যে আইনের কি যে বিগ টাইটেল। আর এইটা হচ্ছে আইনের প্রিএম্বল, মানে আইনটা কি জন্য তৈরি করা হয়েছে তারা প্রতিটা আইনের মধ্যে বলে দেয় যে আমরা এই জন্য তৈরি করছি। এরপরে আইনগুলোর মধ্যে যেমন পার্টে বিভক্ত থাকে, এখন এই পার্ট জিনিসটা কি, আবার চ্যাপ্টারে বিভক্ত থাকে। তো এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো যে কখন আমরা পার্টে বিভক্ত করব, কখন চ্যাপ্টারে বিভক্ত করব, কখন সেকশন আসবে, কোনটাকে আমরা সাবসেকশন বলবো আর কোনটাকে ক্লজ বলবো। তো এইরকম জিনিসগুলা আমরা ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি আপনাদের এই যে দীর্ঘ পথ চলা, মোটামুটি 3 থেকে 3.5 মাস মাসে আমরা এই টোটাল 7টা সাবজেক্ট শেষ করব। তো আমাদের মেইন দায়িত্ব হচ্ছে যে আপনাদের কি করা, মাইনের বেসিকটা একটু ঠিক করে দেওয়া। যখন আমরা সপ্তাহ মোটামুটি 3-4টা ক্লাসে বেসিকটা কিছুটা আইডিয়া দিতে পারবো, তখন যখন আইনের সেকশন পড়তে যাব তখন আপনারও বুঝে আসবে, আপনারাও উপকৃত হবেন। তো অসংখ্য ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন।